স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত আড্ডার নতুন আরো একটি এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান ইসকান। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার রাত মানেই সবসময় কিন্তু আমাদের প্রিয় মকসেদ ভাইয়ের অসাধারণ সব ঘটনাগুলো শুনে থাকি। আজকেও তো আর ব্যতিক্রম হচ্ছে না। আজকে আপনারা শুনতে চলেছেন মকসেদ ভাইয়ের লেখা রহিমা তান্ত্রিকের আরো একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। এর আগে যখন রহিমা তান্ত্রিকের প্রথম ঘটনাটি প্রচার করা হয়, আপনারা বেশ সাড়া জাগিয়েছিলেন সেই ঘটনাটিতে। আর তাই মোকসেদ ভাই আবারও কিন্তু আপনাদের মাঝে রহিমা তান্ত্রিকের আরো একটা ঘটনা পাঠিয়েছে আজকের এই এপিসোডের মাধ্যমে। তো আশা করি আজকের রাতটি আপনাদের অনেক বেশি ভালো কাটতে চলেছে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ানক ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আর এখন কথা বাড়াবো না, এবার সরাসরি মকসেদ ভাইয়ের লেখা রহিমা তান্ত্রিকের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি মোকসেদ হাসান, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছি। বাসা নেত্রকোনা 7 রেল ক্রসিং। প্রিয় লিসেনার, আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম রহিমা তান্ত্রিকের নতুন আরও একটা ঘটনা নিয়ে। আশা করি আজকের এই ঘটনা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ রহিমা তান্ত্রিকের আগের ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর তাই আবারও ফিরে আসলাম রহিমা তান্ত্রিকের নতুন একটা ঘটনা নিয়ে। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, এবার সরাসরি ঘটনায় ফিরে যাই। রহিমা কিছুদিনের জন্য তার ছোট খালার বাড়িতে ঘুরতে গিয়েছিল, কেননা সারাদিন মানুষের কবিরাজি করতে করতে এখন কিছুদিন সে একটু রিল্যাক্স নিতে চাচ্ছিল। আর তাই সে তার খালার বাড়ি চলে গেল। কিছুদিন তার খালা আর খালাতো বোনের সাথে কাটাতে চাইল। রহিমা যখন তাদের বাড়িতে গেল, তখন রহিমাকে দেখে তার খালাতো বোন আর খালা দুজন অনেক খুশি হলো। সারাদিন অনেক ভালোভাবেই চলে গেল, অনেক মজা করলো দুই বোন মিলে। সারাদিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যার সময় তারা বাড়িতে ফিরে আসলো। রাতে যখন খাওয়ার জন্য রহিমার খালা রহিমাকে আর তার মেয়েকে ডাক দিল, ঠিক তখন তাদের পাশের বাড়ি থেকে এক মহিলার ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে লাগলো। রহিমা তখন তার খালাকে জিজ্ঞেস করলো, খালা, পাশের বাড়ি থেকে এত চেঁচামেচির আওয়াজ আসছে কেন? মনে হচ্ছে কেউ কান্না করতেছে, আবার হাসাহাসিও করতেছে। তখন রহিমার খালা রহিমাকে বলল, মারে, এইটা এক বিরাট ঘটনা। পাশের বাড়ি থেকে যেই কান্নার আওয়াজ আসতেছে, এটা হলো মিনা ভাবির কান্নার আওয়াজ। আজ 6 বছর ধরে এই একইভাবে তার জীবন চলতেছে। আজ পর্যন্ত কোনো হুজুর কবিরাজ বা ডাক্তার কোনো রোগ ধরতে পারল না। রহিমা এই কথাগুলো শুনে তার খালাকে বলল, আচ্ছা খালা, তাহলে একটু দেরি করে ভাত খাবো।
আজ তোমার মুখ থেকে এই মিনা ভাবির কাহিনীটা শুনবো। তখন রহিমার খালা বলল, এখন এইগুলো শুনে লাভ নাই, কাল সকালে সব বলবো, এখন খেয়ে ঘুমিয়ে যা। রহিমা তখন বলতে লাগলো, খালা, এত কথা না বলে ঘটনা কি সেটা বলো। তখন খালা আম্মা বলল, আচ্ছা তাইলে ভাত খেয়ে আয়, তারপর বলতেছি। তখন সবাই ভাত খেয়ে নিল আর চলে গেল খালার ঘরে। তারপর রহিমার খালা বলতে শুরু করলো মিনা ভাবির সাথে কি কি হয়েছে। ঘটনা শুরু হয় আজ থেকে 6 বছর আগে। মিনা ভাবি তখন গর্ভবতী ছিলেন আর কিছুদিন পর তার সন্তান জন্ম নিত। এর জন্য সে তার বাবার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। এটাই তার প্রথম সন্তান হতে যাচ্ছে। আর আমাদের মেয়েদের প্রায় সময় দেখা যায় প্রথম সন্তান নিজের বাবার বাড়িতেই বেশি হয়। আমারও যখন প্রথম সন্তান হয়েছিল তখন আমিও আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। ঠিক তেমনি মিনা ভাবিও করলো। প্রথম সন্তান দেওয়ার সময় সে তার বাবার বাড়িতে চলে গেল। এখানে বলে রাখি, মিনা ভাবির বাবার বাড়ি বেশি একটা দূরে না, হেঁটে গেলে 10 মিনিট লাগে। আর আমাদের গ্রামে তো রিক্সা পাওয়া যায় না, তাই হেঁটেই যেতে হয়। মিনা ভাবি আর তার স্বামী জালাল মিয়া দুইজন মিলে যেতে লাগলো। জালাল মিয়া মিনা ভাবিকে তার বাবার বাড়িতে দিয়ে একটু শহরে যাবে কিছু জিনিস কেনার জন্য, কারণ এটা তার প্রথম সন্তান হতে যাচ্ছে। সন্তান হওয়ার সময় অনেক কিছুই আগে থেকে সংগ্রহ করে রাখতে হয়, এটাই সবাই জানি। আর তাই জালাল মিয়া তার বউকে বাবার বাড়িতে এগিয়ে দিয়ে তারপর শহরে যাবে। মিনা ভাবিদের বাড়িতে যাওয়ার আগে রাস্তায় একটা হিন্দু গ্রাম পড়ে। এই গ্রামের সবাই মোটামুটি হিন্দু, আর তাদের একটা শ্মশান আছে যেটা রাস্তার পাশেই ছিল। বলতে গেলে শ্মশানটা আগে এখানেই ছিল, রাস্তাটা ছিল অন্য দিক দিয়ে। বছর কয়েক আগে যাতায়াতের সুবিধার জন্য সবাই মিলে শ্মশানের পাশ দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছিল, আর সবাই তখন থেকে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করত। এই শ্মশানে রাতের বেলাতে অনেকেই ভয় পেয়েছে, কিন্তু দিনের বেলাতে সবসময় মানুষ আসা যাওয়া করে। কিন্তু দিনের বেলায় কেউ কখনো ভয় পায়নি, এমনকি ভয়ঙ্কর কিছু দেখেওনি। তবে দিনের বেলাতে যদিও মানুষ সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করত, রাতের বেলায় কেউ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করার সাহস দেখাতো না। যদিও কেউ যাওয়া আসা করত তাহলে তাদের সাথে আরো 2-3 জন একসাথে থাকতো। যাই হোক, এবার আসি মিনা ভাবির কথায়। মিনা ভাবি আর তার স্বামী যখন এই শ্মশানের কাছাকাছি তখন জালাল মিয়ার সামনে আর তার বউয়ের সামনে ছোট্ট একটা বিড়াল চলে আসলো। বিড়ালটা তাদের রাস্তা আটকে রাখার চেষ্টা করছে। সত্যি বলতে বিড়ালটা দেখতে অনেক সুন্দর ছিল। 1 মিনিট যাওয়ার পর এই বিড়াল যখন তাদের রাস্তা থেকে সরে যাচ্ছে না, তখন জালাল মিয়ার কিছুটা রাগ উঠে গেল, কারণ বিড়ালের জন্য তারা সামনের দিকে যেতে পারছিল না। ওরা যদি রাস্তার বাম পাশে যায় তাহলে বিড়ালটাও সেই দিকে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে বাম দিক থেকে যদি ডান দিকে যায় তখন সেই বিড়ালটাও ডান দিকে চলে আসে। এক কথায় বিড়ালটা কিছুতেই চাচ্ছিল না মিনা ভাবি আর জালাল মিয়া যাতে সামনে যেতে পারে। আর তখন জালাল মিয়ার অনেক বেশি রাগ হয়, আর সে ডানে বামে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল রাস্তার সাইডে একটা ইট পড়ে আছে। তখন রাস্তার সাইডে গিয়ে ইটটা হাতে নিল। সে এটা ভেবে ইট হাতে নিল এই ইট দিয়ে বিড়ালটাকে ভয় দেখাবে। ইট হাতে নিয়ে আবার রাস্তায় ফিরে আসলো জালাল মিয়া, আর সেই ইট দিয়ে ঢিল দেওয়ার ভয় দেখাচ্ছিল বিড়ালটাকে। কিন্তু বিড়ালটা তাদের রাস্তার সামনে চুপ হয়ে দাঁড়িয়ে রইল আর এক দৃষ্টিতে তাকিয়ে রইল মিনা ভাবির দিকে। জালাল মিয়া অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই বিড়ালটা তাদের সামনে থেকে গেল না। মিনা ভাবি যখন বলতে লাগলো, চলো আজ আমরা বাড়িতে ফিরে যাই, আমার কেমন যেন ভালো লাগছে না, আর বিড়ালটাও রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। তখন বিড়ালটা ম্যাও করে একটা আওয়াজ করলো। মনে হচ্ছে বিড়ালটা এটাই বোঝাতে চাচ্ছে মিনা ভাবি একদম ঠিক কথা বলছে, তাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। তখন জালাল মিয়া মিনা ভাবিকে বলল,
আচ্ছা দাঁড়াও, শেষ আরেকবার একটা চেষ্টা করে দেখি। যদি তারপরেও বিড়ালটা সামনে থেকে না যায়, তাহলে আজ বাড়িতে ফিরে যাব। কাল তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। আর ঠিক তখন সেখানে কোথা থেকে আরো একটা বিড়াল চলে আসলো, আর এসেই সেই বিড়ালটার পাশে বসে গেল। জালাল মিয়া এবার বলে উঠল, একটাকেই সামনে থেকে সরাতে পারতেছি না, এখন আবার এইটা আসলো কোত্থেকে? এটা বলে জামাল মিয়া তার হাতের ইট দিয়ে আবার একটা ঢিল দেওয়ার চেষ্টা করলো। জালাল মিয়া কিন্তু এখনো এই ইট দিয়ে কোনো ঢিল দেয়নি, শুধু ভয় দেখিয়ে যাচ্ছে। এবারও জালাল মিয়া ঠিক আগের মতোই ভয় দেখাতে যাচ্ছে, কিন্তু ভুলবশত এবার ভিন্ন কিছু হয়ে গেল। যখন জালাল মিয়া ঢিল দেওয়ার অভিনয় করতে গেল, মানে ঢিল দিয়ে ভয় দেখাতে গেল, তখন হাত ফসকে ইটটা তার হাত থেকে ছুটে গেল। আর এই ইটটা গিয়ে প্রথম যেই বিড়ালটা এসেছিল সেই বিড়ালের মাথায় গিয়ে পড়লো। আর সাথে সাথে দুইটা বিড়াল একসাথে অনেক জোরে ম্যাও বলে চিৎকার করে উঠল, আর সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যখন বিড়ালগুলো দৌড়ে গেল, তখন মিনা ভাবি আর জালাল মিয়ার চোখের পলক পড়তে পড়তে বিড়াল দুইটা সেখান থেকে যেন গায়েব হয়ে গেল। আশেপাশে সবকিছু পরিষ্কার, কোনো জঙ্গল বা ঝোপঝাড় নেই। তাহলে বিড়াল দুইটা কোথায় গায়েব হয়ে গেল? আর যদি সেখানে কোনো ঝোপঝাড় থাকতো, তাহলে হয়তো ভাবতাম ঝোপের আড়ালে লুকিয়ে গেছে, কিন্তু সেখানে লুকানোর মতো কোনো জায়গাই ছিল না। তারপরেও বিড়াল দুইটা গায়েব হয়ে গেল। মিনা ভাবি তখন জালাল মিয়াকে বকা দিতে লাগলো আর বলতে লাগলো, এটা আপনি কি করলেন? এত সুন্দর বিড়ালটাকে ইট দিয়ে ঢিল দিলেন। তখন জালাল মিয়া বলল, আরে আমি কি ইচ্ছে করে দিছি? আমার যদি ইট দিয়ে ঢিল দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো অনেক আগেই দিতে পারতাম। এবার তো আমার হাত থেকে ইটটা ছুটে গেছে, আর ইটটা ছুটে গিয়ে সেই বিড়ালের মাথায় পড়ে গেছে। সত্যি আমি ইচ্ছে করে দেইনি, ভুলবশত আমার হাত ফসকে চলে গেছে। আচ্ছা যাই হোক, এবার আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো এবার তাহলে যাওয়া যাক। এই বলে মিনা ভাবি আর জালাল মিয়া সেখান থেকে চলে গেল, আর এই ঘটনাটা এখানে ভুলে গেল তারা। জালাল মিয়া মিনা ভাবিকে তার বাবার বাড়িতে রেখে সেখান থেকে চলে গেল শহরে। এমন করে আরো 1 মাস চলে গেছে। সামনের মাসে মিনা ভাবির বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। আগের দিনে তো কিছু ছিল না যা দেখে বলতে পারতো কখন বাচ্চা হবে, কিন্তু এই যুগে এমন কিছু টেকনোলজির জিনিস আসছে, কবে কখন বাচ্চা হবে সেটাও বলে দিতে পারে। যাই হোক, জালাল মিয়া কিছুদিন ধরে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে, আর এই একই স্বপ্ন মিনা ভাবিও দেখে, কিন্তু একজন আরেকজনকে বলতে পারে না। তার কারণ হলো মিনা ভাবি হচ্ছে তার বাবার বাড়িতে, আর এইদিকে জালাল মিয়া হচ্ছে তার নিজের বাড়িতে। আগের দিনে তো ফোন ছিল না, তাই একজন অন্যজনকে স্বপ্নের কথাটা বলতে পারে না। জালাল মিয়া যখন মিনা ভাবিকে দেখার জন্য তাদের বাড়িতে গেল, তখন আর এই স্বপ্নের কথা মনে থাকতো না। মিনা ভাবিরও মনে থাকতো না, আবার অন্যদিকে জালাল মিয়ারও মনে থাকতো না। আর এমন করে প্রায় রাতেই তারা স্বপ্ন দেখে। এবার বলি মিনা ভাবি আর জালাল মিয়া কি স্বপ্ন দেখতেন। স্বপ্নটা ছিল এমন, একজন ফকির আসতো তাদের বাড়িতে ভিক্ষা করার জন্য, আর সেই ফকির তাদের কাছে ভিক্ষা না চেয়ে অন্য কিছু চাইতো। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে, সেই ফকিরের সাথে একটা বিড়াল আসতো, আর বিড়ালটা ফকিরের পাশেই বসে থাকতো। আর সেই গাঁদা ফুলের দিকে, অর্থাৎ জালাল মিয়ার বাড়িতে একটা গাঁদা ফুলের গাছ ছিল, আর সেই গাছে অনেক সুন্দর গাঁদা ফুল হয়েছে। আর সেই ফকিরটা এসেই ভিক্ষা না চেয়ে তাদের কাছে গাঁদা ফুল চাইতো। কিন্তু এইদিকে জালাল মিয়া আর মিনা ভাবি সব দিতে পারে, কিন্তু এই গাঁদা ফুলের গাছ থেকে কখনো কাউকে একটা পাতাও ছিঁড়তে দিত না। আর সেখানে কিনা এক ফকির এসে গাছের ফুল চায়। জালাল মিয়ার স্বপ্নে একটাই কথা বলতো, এই বেটা ফকির, তোমার তো দেখি সাহস কম না। এই গাছের ফুল তো দূরের কথা, আমার বউ গাঁদা ফুলের একটা পাতাও ছিঁড়তে দেয় না।
তার বাপের বাড়িতে যাওয়ার সময় আমার বারবার বলে গেছে এই গাঁদা ফুলগুলোরে দেখে রাখতে, একটা ফুলও যেন কেউ না ছিঁড়তে পারে। আর তুমি আসছো ফুল নিতে, আমারে কি মিয়া বউয়ের হাতে মায়ের খাওয়াতে চাও নাকি? তখন স্বপ্নের সেই ফকির বলে, আরে তোমার বউ তো এখন বাবার বাড়িতে আছে, তুমি যদি এখন আমারে একটা ফুল দিয়ে দাও তাহলে তো বুঝতেই পারবে না। জালাল মিয়ার এক কথা, না বাবু, আমি তোমারে ফুল দিতে পারবো না, তুমি অন্য কিছু নিয়ে যাও। তখন সেই ফকির বলতো, বাবা আমার একটা ফুল দরকার, আমার একটা ফুল দিলেই হবে, অন্য কিছু দিতে হবে না। আমার মেয়েটা একটা ফুল নিয়ে যেতে বলেছে, তা আবার গাঁদা ফুল, আর গাঁদা ফুল তোমার বাড়িতেই আছে, আমার একটা ফুল দিয়ে দাও। তখন জালাল মিয়া বলতো, আমি আপনার ফুল দিতে পারবো না, আমার বউ বাড়িতে আসলে আপনি তাকে বলে তারপর ফুল নিয়ে যান, যদি সে আপনাকে ফুল দিতে রাজি থাকে তবে, আমি তোমার ফুল দিতে পারবো না, এবার তুমি যাও তো এখান থেকে। সেই ফকির তখন সেখান থেকে চলে যেত, আর তার পাশে যে বিড়ালটা বসে থাকতো সেটাও ফকিরের সাথেই চলে যেত। অন্যদিকে মিনা ভাবিও একই স্বপ্ন দেখতেন। মিনা ভাবি যেটা দেখতেন তা ছিল অনেকটা এমন, একজন ফকির আসলো আর তার সাথে একটা বিড়াল আছে। বিড়ালটা চুপ করে দাঁড়িয়ে আছে ফকিরের পাশে, আর সেই ফকির মিনা ভাবিকে বলতে লাগলো, আমার মেয়েটা একটা ফুল নিয়ে আসতে বলেছে, তাও আবার গাঁদা ফুল, আর তোর বাড়িতে গাঁদা ফুলের গাছ আছে, আর সেই গাছে অনেকগুলো গাঁদা ফুল হয়েছে, আমারে তোর গাছের ফুল দিবি, আমি নিয়ে যাব। ফকিরের এই কথা শুনে তো মিনা ভাবি অনেক রেগে উঠল, আর স্বপ্নের মাঝেই বলতে থাকলো, একদম না, কখনোই না, আমি গাছের ফুল কাউকেই দিব না, আপনি অন্য কারো কাছ থেকে অন্য গাছ থেকে নিয়ে যান, আমার গাছের ফুল আমি কখনোই কাউকে দেব না। তখন ফকির বলতে লাগলো, আমার মেয়েটা তোর গাছের ফুলটা পছন্দ করছে, আর সে বায়না করেছে তোর গাছের ফুল লাগবে, অন্য কারো গাছের ফুল সে নেবে না, একটা ফুল দিলে তোর এমন কিছু হবে না, তোর তো গাছ আছে, আরো অনেক ফুল ফুটবে, দিয়ে দে, তোর গাছের ফুল দে, দিয়ে দে আমার একটা ফুল। মিনা ভাবির তো তখন অনেক রাগ উঠে গেল, বারবার বলার পরেও এই ফকির ফুল চাচ্ছে। তখন মিনা ভাবি রাগে বলতে লাগলো, এই আপনি এখান থেকে চলে যান তো, আমি আপনাকে ফুল দেব না। তখন সেই ফকির বলতে লাগলো, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, আবার আসবো তোর গাছের ফুল নিয়ে যেতে। মিনা ভাবি তখন বলতে লাগলো, এখানে এসে কোনো লাভ নেই, আমি আপনাকে ফুল দিতে পারবো না, আপনি অন্য কোথাও দেখেন, আমার গাছের ফুল চাইলে আমার গাছের ফুলের চাইতেও ভালো একটা ফুল পেয়ে যাবেন। সেই ফকির আর কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল, আর তার সাথে সাথে সেই বিড়ালটাও সেখান থেকে চলে গেল। একই স্বপ্ন বেশ কিছুদিন দেখলো মিনা ভাবি আর তার স্বামী জালাল মিয়া। এইদিকে জালাল মিয়ার আর মিনা ভাবির সেই বিড়ালের কথাটা একদমই মনে ছিল না, ওরা দুইজন ভুলেই গিয়েছিল সেই বিড়ালটার কথা। এদিকে আরো 4-5 দিন পর মিনা ভাবির বাচ্চা হয়ে যাবে। এদিকে আর 4-5 দিন পর হয়তো মিনা ভাবির বাচ্চা হয়ে যাবে। যেদিন মিনা ভাবির বাচ্চাটা জন্ম নেবে তার 2 দিন আগে মিনা ভাবি আবার সেই একই স্বপ্ন দেখলো, কিন্তু এবারের স্বপ্নটা ছিল অন্যরকম। সেই ফকির আগের মতোই তার স্বপ্নে এসে বলতে লাগলো, মা রে, আমারে একটা গাঁদা ফুল দিয়ে দে। তখন মিনা ভাবি বলতো, আপনাকে বারবার না করলাম আমি ফুল দিতে পারবো না, তারপরেও আপনি আবার আসছেন কেন? তখন সেই ফকির বলতে লাগলো, তুই যতদিন আমারে ফুল না দিবি আমি তোর কাছে ফুল নিতে আসবই। এবার তো সেই ফকির রীতিমতো কান্না শুরু করে দিয়ে দিল, আর ফকিরের কান্না দেখে মিনা ভাবির অনেক খারাপ লাগতে শুরু করলো। মেয়ে মানুষ বলে কথা, নারী যতই কঠিন ঠিক ততটাই নরম। এবার ফকিরের কান্না দেখে মিনা ভাবি রাজি হয়ে গেল আর বলতে লাগলো, আচ্ছা
আর কান্না করতে হবে না, আপনি আমার বাড়িতে গিয়ে একটা ফুল নিয়ে যান, কিন্তু দেখবেন ফুল কিন্তু একটাই নেবেন। তখন সেই ফকির ভয়ঙ্কর একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। যাওয়ার সময় পাশে থাকা সেই বিড়ালটা মিনা ভাবির পেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর সেই ফকির বলে গেল, একটাই ফুল নেব, তবে আমি আবার আসব অন্য কোনো জিনিস নিতে। এটা বলে চলে গেল সেই ফকির। আর এদিকে মিনা ভাবির স্বপ্নটাও ভেঙে গেল। ফুল দেওয়ার পর থেকেই মিনা ভাবির কেমন যেন একটা খারাপ লাগা শুরু হয়ে গেল। মিনা ভাবির তার 2 দিন পর একটা ছেলে সন্তান হলো, কিন্তু আফসোস সেই সন্তানটা মৃত ছিল। মিনা ভাবি যখন শুনলো তার ছেলেটা মৃত জন্ম নিয়েছে, কান্না করতে করতে মিনা ভাবি সেখানেই তখন অজ্ঞান হয়ে গেল। মিনা ভাবির জ্ঞান ফিরল তার পরের দিন। তখন জালাল মিয়া মিনা ভাবিকে বোঝাতে লাগলো, কান্না করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এইগুলো বলে মিনা ভাবিকে বোঝালো। এমন করে দিন যেতে লাগলো। আর কখনো এই ফকির তাদের স্বপ্নে আসেনি। একদিন মিনা ভাবি আর জালাল মিয়া বাড়ির উঠানে বসেছিল। আর তখন বাড়ির পাশে একটা ছোট্ট মেয়ে সেই গাঁদা ফুল গাছের একটা পাতা ছিঁড়ে ফেললো। আর তখন মিনা ভাবি বাচ্চাটাকে একটা ধমক দিল। আর তখন জালাল মিয়ার মনে হয়ে গেল সেই স্বপ্নের ফকিরের কথা। আর তখন মিনা ভাবিকে বলতে লাগলো, তুমি যখন বাবার বাড়িতে ছিলে তখন একটা ফকির আমার স্বপ্নে এসে তোমার কাছ থেকে একটা গাঁদা ফুল নিতে চাইছিল, কিন্তু আমি ফুল দেইনি। আমি সেই ফকিরকে বলেছি আমি ফুল দিতে পারবো না, অন্য কোনো জায়গা থেকে ফুল নিয়ে নিতে। আর এই কথা শুনে মিনা ভাবিরও মনে পড়ে গেল তার স্বপ্নের কথা। মিনা ভাবিও বলতে লাগলো, আমিও তো এই একই স্বপ্ন দেখেছি, একটা ফকির তো আমার কাছেও ফুল নিতে আসছিল। আমি বেশ কিছুদিন সেই ফকিরকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু যেদিন আমার সন্তান হলো তার 2 দিন আগে সেই ফকির আবার আসছিল। আর সেদিন এসে অনেক কান্নাকাটি করছিল। আমি তখন আর আমি তখন আর না করে পারলাম না, তাই একটা ফুল দিয়ে দিলাম। তখন জালাল মিয়া কিছুটা অনুমান করতে পারলো এটা তো কোনো সাধারণ ফকির ছিল না। এই ফকির তো ফুল নিতে না, আমার সন্তানকে নিতে এসেছিল। এদিকে মিনা ভাবিও তো আবার কান্না করা শুরু করে দিল। কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি নিজের হাতে আমার ছেলেকে মেরে ফেললাম। আমি আমার ছেলেকে জন্মের আগেই আমি আমার ছেলেকে জন্মের আগেই অন্যজনকে দিয়ে দিলাম। জালাল মিয়া তখন বলতে লাগলো, মিনা, কান্না করো না, যা হবার সেটা তো হয়ে গিয়েছে, এখন আর কান্না করে কি লাভ বলো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এক সন্তান নিয়ে গেছে, আল্লাহ আমাদেরকে আবারও সন্তান দেবে। এই বলে মিনা ভাবিকে সান্ত্বনা দিতে লাগলো। দিন যেতে লাগলো। হঠাৎ একদিন মিনা ভাবি জালাল মিয়াকে বলে উঠল, আমি আবারও মা হতে যাচ্ছি। এই কথা শুনে জালাল মিয়া অনেক খুশি হলো। কিন্তু এবার জালাল মিয়া আর মিনা ভাবি দুইজন আগের থেকেই সতর্ক হয়েছিল, কারণ আগের ছেলের কথা মনে আছে তাদের। কিন্তু ফকিরের সাথে যে বিড়ালটা বসে থাকতো সেই বিড়ালের কথা ভুলে গেছে জালাল মিয়া আর মিনা ভাবি। বিড়ালের কথাটি একদমই মনে নেই তাদের। অনেক সাবধানে আর সতর্ক হয়ে চলতে লাগলো ওনারা। আর এইদিকে মিনা ভাবির বাচ্চা জন্ম নেওয়ার সময়ও ঘনিয়ে আসছিল। আর 1 মাসের মতন সময় আছে বাচ্চা হওয়ার। এবার ঘটলো নতুন আরেক ঘটনা। কোথা থেকে যেন একটা নতুন বিড়াল চলে আসলো তাদের ঘরে। মিনা ভাবি আর জালাল মিয়া আগে কখনো এই বিড়ালটা দেখেনি, কিন্তু তাদের সাথে যে আগেও বিড়ালের একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল এই কথা তো তাদের মনেই ছিল না। আর নতুন যেই বিড়ালটা তাদের বাড়িতে এসেছে এই বিড়ালটা দেখতেও অনেক সুন্দর ছিল। মিনা ভাবি ও জালাল মিয়া দুজন বিড়ালটা দেখে বলতে লাগলো, বিড়ালটা তো অনেক সুন্দর তাই না? তখন জালাল মিয়া বলল, বিড়ালটা সত্যিই অনেক সুন্দর, কিন্তু এই বিড়াল তো আগে কখনো দেখিনি। এতদিন কোথায় ছিল এই বিড়াল? মিনা ভাবি তখন বলতে লাগলো, যেখান থেকেই আসুক আমাদের বাড়িতে এসেছে,
আজ থেকে এই বিড়ালকে আমরা আমাদের ঘরে নিয়ে পালবো। জালাল মিয়া তখন আর কিছু বলল না। অন্যদিকে মিনা ভাবি তখন ঘরে চলে গেল বিড়ালের জন্য খাবার আনতে, আর খাবার এনে দিল বিড়ালকে। বিড়ালটা যখন খাবার খাওয়া শুরু করলো তখন মিনা ভাবির পেটের বাচ্চাটাও হালকা নড়ে উঠল। এরপর জালাল মিয়া আর মিনা ভাবি এই বিড়ালটা পালতে শুরু করলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যখন বিড়ালটা খাবার খেত তখন মিনা ভাবির পেটের সন্তানটা নড়াচড়া করত। মায়ের গর্ভে সন্তান থাকলে নড়াচড়া করে, এটা তো আর নতুন কিছু না। আর তাই এই বিষয় নিয়ে তাদের কোনো সন্দেহ ছিল না। 15 দিন পর বিড়ালটা হঠাৎ করেই কোথায় যেন চলে গেল। সেই বিড়ালটা আর কখনোই দেখা গেল না। আর কিছুদিন পর মিনা ভাবির আবার একটা সন্তান জন্ম নিল, কিন্তু এটাও ছিল মৃত ছেলে। তবে এই বাচ্চা যখন জন্ম হয় তখন পাশে থাকা অন্য মহিলারা অনেক ভয় পেয়ে গিয়েছিল এই বাচ্চাকে দেখে। কারণ হচ্ছে বাচ্চাটার মাথার মগজটা কেউ খেয়ে ফেলেছে। ছোট্ট জন্ম নেওয়া বাচ্চার মাথায় কোনো মগজ নেই। এমন দৃশ্য দেখে দায়ী মহিলা অনেক ভয় পেয়ে গেল, আর তার পাশে অন্য আরো 2টা মহিলা ছিল, তারা অনেক ভয় পেয়ে গেল। সেই মৃত বাচ্চাটা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল। এদিকে জালাল মিয়া কিছু বুঝে উঠতে পারছিল না কেন বারবার তাদের সাথে এমনটা হচ্ছে। তার আগেও একটা ছেলে সন্তান হয়েছে, সেও মৃত। তবে আগের বাচ্চাটা এত ভয়ঙ্কর দেখতে ছিল না, কিন্তু এইবার যেই বাচ্চাটা মৃত জন্ম নিল এই বাচ্চাটা অনেক ভয়ঙ্কর, আর মাথার কোনো মগজ ছিল না। যখন সেই বাচ্চাকে আবারও ভালো করে দেখলো তখন সবাই দেখতে পেল বাচ্চার গায়ে ছোট ছোট কামড়ের দাগ। এবার তো মিনা ভাবি একদম ভেঙে পড়ল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন করে দিন যেতে লাগলো। আর এইদিকে জালাল মিয়া হুজুর কবিরাজ দেখাতে লাগলো মিনা ভাবিকে। অনেকদিন চলে গেল, কিন্তু মিনা ভাবির আর কোনো বাচ্চা হচ্ছিল না। ডাক্তার, হুজুর, কবিরাজ কোনো কিছুই বাদ রাখেনি, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ কোনো সমাধান করতে পারলো না। দিন যেতে লাগলো। আজ 6 বছর হয়ে গেছে, কিন্তু এই 6 বছরে আর কোনো সন্তান হয়নি মিনা ভাবির। কিছুদিন আগে মিনা ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, আর ডাক্তার চেক আপ করে বলল মিনা ভাবি নাকি আবারও মা হতে যাচ্ছে। এই কথা শুনে মিনা ভাবি আর জালাল মিয়া দুইজন অনেক খুশি হলো। দীর্ঘ 6 বছর পর আবারও একটা খুশির সংবাদ আসলো, কিন্তু তাদের মনে যতটা আনন্দ ছিল তার চাইতেও বেশি ভয় লুকিয়েছিল। একে একে 2টা সন্তান মারা গেছে। এই কথা মনে হলেই তাদের মুখগুলো ভয়ে ছোট হয়ে যেত। ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরে আসলো, আর আস্তে আস্তে দিন যেতে লাগলো। কিন্তু এবার নতুন করে অন্য কাহিনী শুরু হয়ে গেল। মিনা ভাবি হঠাৎ করেই চিৎকার করে উঠতো আর বলতে থাকলো, আমার বাচ্চাটা নিস না। এর আগেও আমার 2টা বাচ্চা নিয়ে গেছিস। আমার এই বাচ্চাটা নিস না। এই বাচ্চাটাকে ছেড়ে দে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, মিনা ভাবি একা একাই এই কথাগুলো বলতে থাকতো। তার আশেপাশে কেউ নেই। সে একা একাই এই কথাগুলো বলতো আর কান্না করত। যখনই এই অবস্থা হতো তখন মিনা ভাবির চোখগুলো অনেক বড় বড় হয়ে যেত। অন্য কেউ যদি তখন মিনা ভাবিকে দেখে তাহলে সে নিজেও ভয় পেয়ে যেত। মিনা ভাবি তখন এতটাই ভয়ঙ্কর দেখতে লাগতো। আর অনেক সময় দেখা যায় মিনা ভাবি একা একা কার সাথে যেন কথা বলে। অনেক সময় কান্না করে, আবার অনেক সময় হাসে। জালাল মিয়া যখনই জিজ্ঞেস করতো কি হয়েছে তোমার, তুমি কার সাথে কথা বলো, তখন মিনা ভাবি বলতো, তুমি কি দেখতে পাচ্ছ না, এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। জালাল মিয়া বলতো, কে দাঁড়িয়ে আছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন মিনা ভাবি চিল্লিয়ে চিল্লিয়ে বলে, এই যে দেখ, আমাদের সামনে সেই ফকিরটা দাঁড়িয়ে আছে, যে ফকিরটা আমার থেকে গাঁদা ফুল নিয়ে গিয়েছিল। মিনা ভাবির মুখ থেকে সেই ফকিরের কথা শুনে জালাল মিয়া চিন্তায় পড়ে গেল, কারণ ফকিরকে তো জালাল মিয়া নিজেও স্বপ্নে দেখেছিল।
এটা তো মিথ্যা হতে পারে না। কিন্তু এইবার এই ফকিরকে জালাল মিয়া দেখতে পেত না, শুধু মিনা ভাবি একাই দেখতো সেই ফকিরকে। এইদিকে মিনা ভাবি এখন গর্ভবতী, কিছুদিন পর আবার বাচ্চা হবে, দিনও বেশি একটা নেই। তার মাঝে মিনা ভাবির এই অবস্থা। এমন করে চলতে থাকলে মিনা ভাবি নিজে নিজের ক্ষতি করে ফেলবে। এই চিন্তা করে জালাল মিয়া মিনা ভাবিকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। সারাদিন চলে গেল সেই কবিরাজ অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। কবিরাজ কোনো কিছুরই খবর বা জিন ভূত কিছুই হাজির করতে পারলো না। তখন কবিরাজ মিনা ভাবিকে পাগল বলতে লাগলো। মিনা ভাবি নাকি সন্তান শোকে পাগল হয়ে গেছে, কিন্তু জালাল মিয়া কিছুতেই মানতে পারছে না মিনা ভাবি পাগল হয়ে গেছে। কারণ মিনা ভাবি যার কথা বলে থাকে সে তো নিজেও তাকে স্বপ্নে দেখেছে, যার জন্য জামাল মিয়া কখনোই মানতে পারছে না মিনা ভাবি পাগল হয়ে গেছে। জালাল মিয়া কবিরাজের মুখে এই কথা শুনে অনেক বকাবকি করতে লাগলো আর বলল, আপনি তো ভণ্ড কবিরাজ। যদি ভণ্ড না হতেন তাহলে আমার বউকে পাগল বলতেন না। কাজের কাজ তো কিছুই করতে পারেন না, মানুষের টাকা মেরে খান। এইসব বলে মিনা ভাবিকে নিয়ে সেখান থেকে চলে আসলো। তবে জালাল মিয়া থেমে থাকলো না, সে আবার অন্য হুজুরের কাছে গেল, কিন্তু সেই হুজুরও একই কথা বলেছিল মিনা ভাবির কোনো সমস্যা নেই, উনি মনে হয় পাগল হয়ে গেছে, তাই একা একা কথা বলে। জালাল মিয়ার সেই হুজুরের প্রতি অনেক রাগ হলো, কিন্তু উনি হুজুর বলে আর কিছু বলল না। সেখান থেকে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেল, আর বাড়িতে এসে যা দেখলো সেটা দেখার জন্য জালাল মিয়া একদমই তৈরি ছিল না। জালাল মিয়া দেখে মিনা ভাবি একটা বটি হাতে নিয়ে বসে আছে, আর তার হাতে থাকা সেই বটিটা দিয়ে তার নিজের পেটের চারদিকে ঘোরাচ্ছে আর বলছে, এবার তরে জবাই করব, আর তোর কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাবো। জালাল মিয়া এই দৃশ্য দেখে দৌড়ে গেল মিনা ভাবির কাছে, আর মিনা ভাবির হাত থেকে সেই বটিটা কেড়ে নিল, আর মিনা ভাবিকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, এটা কি, তুমি কি করতে যাচ্ছিলে? আর একটু দেরি হলেই তো তোমার পেট কেটে যেত। মিনা ভাবি তখন একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো, আমি তো এটাই চাই। অনেক দিন কচি বাচ্চার মাংস খাইনি, তুই আর একটু পরে আসতে পারলি না। একটু পরে আসলেই তো আমার কাজ হয়ে যেত। এটা বলে মিনা ভাবি ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। এবার জালাল মিয়াও ভাবতে শুরু করলো মিনা ভাবি হয়তো সত্যিই পাগল হয়ে গেছে, কেননা এত এত হুজুর কবিরাজ দেখানো হলো, কেউ কোনো কিছুই বলতে পারলো না। জালাল মিয়া এবার অনেক চিন্তায় পড়ে গেল। এইদিকে দিন দিন মিনা ভাবির অবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে। একটা গর্ভবতী মহিলা যদি এমন করে তাহলে তো যে কোনো মুহূর্তে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যেতে পারে। মিনা ভাবি এবার এমন আচরণ শুরু করলো যেটা জালাল মিয়া আর মানতেই পারছিল না, তাই বাধ্য হয়ে মিনা ভাবিকে শিকল দিয়ে বন্দি করে রেখেছে। যেই তাদের বাড়িতে যায় তাকেই গালাগালি করত, আর হাতের কাছে যেটা পেত সেটা দিয়ে নিজের শরীরে আঘাত করত, আর সব সময় একা একা কথা বলতো, আমার বাচ্চাটা তুই নিয়ে যাবি? তরে আমি আমার বাচ্চা নিতে দেব না, আমি নিজেই আমার বাচ্চাকে মেরে ফেলবো, তারপরেও আমি তরে আমার বাচ্চা নিতে দেব না। মিনা ভাবির এই ধরনের আচরণ দেখেই তাকে শিকল দিয়ে তালা দেওয়া হয়। সব কথা বলে এবার চুপ হয়ে গেল রহিমা তান্ত্রিকের খালা। সবকিছু শোনার পর রহিমা বলতে লাগলো, খালা, সকালে আমি মিনা ভাবিকে দেখতে যাব। তখন রহিমা খালা বলতে লাগলো, না, তোর সেখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তুই সেখানে গেলে তোরও অনেক গালাগালি করবে, আর যদি আঘাত করে বসে আমি তোরা সেখানে যাইতে দিব না। রহিমা তান্ত্রিক তখন তার খালাকে বলল,
আমি কাল মিনা ভাবিকে দেখতে যাব। একটা মা কি করে এতটা কষ্ট নিয়ে বেঁচে আছে আমি সেটা নিজের চোখে দেখতে চাই। এটা বলে রহিমা তান্ত্রিক ও তার খালার চোখ থেকে পানি পড়তে লাগলো। তখন তখন রহিমার খালা বলল, ঠিক আছে, কাল সকালে তোকে আমি সেখানে নিয়ে যাব। আজ তাহলে ঘুমিয়ে যা, এখন অনেক রাত হয়ে গেছে। তখন রহিমা তান্ত্রিক চোখের পানি মুছে চলে গেল। পরের দিন সকালে রহিমা তান্ত্রিক আর তার খালা দুইজন জালাল মিয়ার বাড়িতে গেল। তখন জালাল মিয়া রহিমার খালাকে দেখে বলতে লাগলো, ভাবি, হঠাৎ কি মনে করে চলে আসলেন? তখন রহিমার খালা বলতে লাগলো, আমার বোনের মেয়ে রহিমা, সে আপনাদের বাড়ি ঘুরতে আসছে। কাল রাতে মিনা ভাবির কান্না আর বকাবকির আওয়াজ শুনতে পেল, আর বায়না ধরলো সে মিনা ভাবিকে দেখবে। তখন জালাল মিয়া বলতে লাগলো, মারে, সেখানে যাওয়ার দরকার নেই, কারণ মিনার অবস্থা আগের চাইতেও অনেক খারাপ হয়ে গেছে। যতই দিন এগিয়ে যাচ্ছে বাচ্চা হওয়ার, আর মিনাও ততটাই অসুস্থ হয়ে যাচ্ছে। কাউকে দেখলেই মারতে চলে আসে আর খারাপ ভাষায় বকাবকি করে। তখন রহিমা বলতে লাগলো, আমি একটু দেখবো মিনাকে, আপনি আমাকে একটু সেই ঘরে যাওয়ার অনুমতি দিন। আমি একা একা যাব আর মিনা ভাবিকে দেখে চলে আসব। একা একা যাওয়ার কথা শুনে জালাল মিয়া একদমই না করে দিল। বলল, আমি তোমারে একা একা সেখানে যেতে দিতে পারি না। একা গেলে সে তোমার উপর আক্রমণ করতে বসবে, আর আমি চাই না আমার বউ কারো ক্ষতি করুক। ক্ষতি যা হবার সেটা আমার হোক। তখন রহিমা তান্ত্রিক বলল, আমার কিছু হবে না, আপনি শুধু একবার অনুমতি দেন। একটা পর্যায়ে রহিমার অনেক জেদের কাছে হার মানল জালাল মিয়া। তারপর রহিমা তান্ত্রিককে সেই ঘরে যেতে অনুমতি দিল। রহিমা একা একা সেই ঘরে চলে গেল, আর সেখানে গিয়ে সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিল। আর রহিমা তান্ত্রিক ঘরে ঢুকে দেখল মিনা ভাবি মাটিতে শুয়ে আছে, তার হাতে পায়ে আর গলায় শেকল বাঁধা। একটা গর্ভবতী মহিলার এই অবস্থা দেখে সেখানে রহিমা কান্না করে দিল। মিনা ভাবির শরীরও অনেক শুকিয়ে গেছে। এই অবস্থায় যদি বাচ্চা জন্ম নেয় তাহলে তার নিজের মৃত্যু হতে পারে। রহিমা তান্ত্রিক সেখানে বসে গেল, প্রায় 30 মিনিট চলে গেল, ঘর থেকে কোনো আওয়াজ আসছিল না। 30 মিনিট পর রহিমা তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে আসলেন আর জালাল মিয়াকে বলতে লাগলো, আমি মিনা ভাবির শেকল খুলে দিছি। মিনা ভাবিকে আর বন্দি করতে হবে না, সে কারো ক্ষতি করতে পারবে না। আমি কাল আবারও আসব, মিনা ভাবিকে একদম সুস্থ করে দিয়ে তারপরে যাব। রহিমার মুখে এই কথা শুনে তার খালা আর জালাল মিয়া অবাক হয়ে গেল। জালাল মিয়া আর রহিমার খালা দুজনই দৌড়ে গেল মিনা ভাবির ঘরে, আর সেখানে গিয়ে দেখলো মিনা ভাবি মাটিতে বসে আছে, আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তার হাত পায়ের শেকল খোলা, কিন্তু মিনা ভাবি একদম চুপচাপ, আগের মতো কোনো বাজে ব্যবহার করছে না। এই দৃশ্য দেখে জালাল মিয়াও কান্না করে দিল আর দৌড়ে আসলো রহিমা তান্ত্রিকের কাছে, আর রহিমার পায়ে ধরে কান্না করে দিল। তখন রহিমা বলতে লাগলো, আরে, আপনি এটা কি করছেন, পা ছাড়েন। জালাল মিয়া বলতে লাগলো, মারে, আমি আমার বউকে এতদিন শিকল বন্দি করে রেখেছি, আজ অনেক দিন পর আমার বউকে শিকল ছাড়া দেখলাম, তাও আবার কোনো গালাগালি আর নিজের ক্ষতিও করছে না। রহিমা তান্ত্রিক তখন বলল, চিন্তা করবেন না, আজকের দিনটা যেতে দিন, ইনশাল্লাহ আগামীকাল আপনার বউয়ের সকল সমস্যা আমি ঠিক করে দেব। আজ আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি কিছুতেই কিছু করতে পারলাম না, তাই আমার একটু খোঁজ খবর নিতে হবে, যার জন্য কাল আমি কাজটা করব। এটা বলে রহিমা তান্ত্রিক আর তার খালা তাদের বাড়িতে চলে আসলো। ঘরে এসেই রহিমা তার খালাতো বোনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কালী জিন আর হুজুর জিনকে ডাকলো, আর সাথে সাথেই দুজন এসে সেখানে হাজির হলো।
যেই রহিমা বলতে যাবে মিনা ভাবির কথা, ঠিক তখন কালী জিন বলে উঠল, রহিমা, তোর কিছু বলতে হবে না। আমি জানি তুই কি বলবি। তুই তো মিনার কথা বলবি। আর আজ অনেক চেষ্টা করেছিস জিন হাজির করাতে, কিন্তু পারলি না, তাই তো? তখন রহিমা বলল, কালী, তুমি একদম ঠিক বলেছ। আমি অনেক চেষ্টা করার পরেও জিন হাজির করাতে পারলাম না, আর তাই তোমাদের ডাকলাম। তখন হুজুর জিন বলতে লাগলো, রহিমা, এই জিনকে তুমি এমন করে হাজির করাতে পারবে না। এই জিনকে হাজির করাতে হলে তোমাকে একটা 1 থেকে 2 মাসের বাচ্চা আনতে হবে। বাচ্চা সামনে থাকলে এই জিন হাজির হবে। তখন কালী বলতে লাগলো, রহিমা একদম ঠিক কথা বলেছে হুজুর। এই জিনকে হাজির করতে হলে ছোট একটা বাচ্চা লাগবে, আর এই বাচ্চার লোভ দেখে সেই জিনকে হাজির করাতে হবে। এই জিন বাচ্চার মাংস আর বাচ্চাদের মাথার মগজ অনেক পছন্দ করে। আর যেদিন মিনা আর তার স্বামী জালাল মিয়া সেই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল, এই বদ জিন মিনার পেটের বাচ্চার দিকে নজর দেয়, আর সে ঠিক করে এই বাচ্চাটা সেখানেই খেয়ে ফেলবে। এই জিনের ছিল 3 ভাই। 2 ভাই অনেক ভালো জিন, কিন্তু সে অনেক খারাপ ও ভয়ঙ্কর জিন। যখন এরা 2জন বুঝতে পেরেছিল তার বড় ভাই এই বাচ্চাটা খেয়ে ফেলবে, তখন তারা বিড়ালের রূপ নিয়ে মিনা আর জালাল মিয়ার রাস্তা আটকে দাঁড়িয়েছিল তাদের বাচ্চাকে বাঁচানোর জন্যই। সেদিন রাস্তায় সেইগুলো কোনো বিড়াল ছিল না, ওরা ছিল জিন। আর ওরা মিনাকে সাহায্য করার জন্য এসেছিল, কিন্তু ভুল করে একটা বিড়ালকে ইট দিয়ে মেরে ফেলল। জালাল মিয়া ইচ্ছে করে নাই। আর এই পিশাচ জিন আরো খেপে গেল। আর তখন সেই পিশাচ জিন সিদ্ধান্ত নিল জালাল মিয়ার ঘরে কোনো বাচ্চাই জন্ম নিতে দেবে না। সবকিছু শুনে রহিমা তান্ত্রিক বলতে লাগলো, ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আমি এটার ব্যবস্থা নেব। আপনারা এখন চলে যান। যখন প্রয়োজন হবে অবশ্যই আপনাদের ডাকবো। তখন কালী জিন বলতে লাগলো, রহিমা, তুমি একা কিছু করতে পারবে না। কাল আমিও থাকবো। তখন রহিমা বলল, ঠিক আছে, আপনার যদি ইচ্ছা হয় তাহলে চলে আসবেন। এটা বলে তাদের বিদায় দিল। ঘরের দরজা খুলে বাইরে আসলো রহিমা। রহিমা বাইরে আসতেই তার খালা বলতে লাগলো, রহিমা, তোর ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম। তুই কার সাথে কথা বলছিলি? আর তোর ঘর থেকে এত সুন্দর আতরের ঘ্রাণ আসছে। তখন রহিমা বলল, খালা, আমার 2জন জিন আসছিল, আর আমি তাদের সাথে কথা বলছি। এই কথা শুনে রহিমার খালা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, খালা, ভয় পাওয়ার কিছু নেই, ওরা কোনো ক্ষতি করবে না। তুমি জালাল মিয়াকে ডাক দাও আর বলো আমার সাথে দেখা করার জন্য। রহিমার খালা চলে গেল জালাল মিয়াকে ডাক দিতে। কিছুক্ষণ পর জালাল মিয়া আসলো, আর জালাল মিয়াকে সবকিছু খুলে বলল এই পিশাচ কেন আর কি করে তার ঘরে এসেছে। সবকিছু শোনার পর জালাল মিয়া কান্না করে বলতে লাগলো, আমি তো ইচ্ছে করে সেদিন ইট মারি নাই, আমার হাত থেকে ইট ছুটে গিয়েছিল, আর তখন সেই বিড়ালটার মাথায় গিয়ে পড়েছিল। আমি জানতাম না এইগুলো বিড়াল রূপী জিন ছিল। তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, আমাকে 1 থেকে 2 মাসের একটা বাচ্চা এনে দিতে হবে। বাচ্চার কথা শুনে জালাল মিয়া বলতে লাগলো, আমার কাছে বাচ্চা আছে। আমার ছোট বোনের 15 দিন আগে একটা মেয়ে সন্তান হয়েছে। আমি আজকে গিয়ে তাকে নিয়ে আসব। তখন
রহিমা তান্ত্রিক বলল, ঠিক আছে, তাহলে আপনি তাই করেন। কাল থেকে আপনার পরিবার এই পিশাচ জিন থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। রহিমা তান্ত্রিকের কথা মতো জালাল মিয়া তার বোনকে তাদের বাড়িতে নিয়ে আসলো, আর রহিমা পরের দিন সকালে চলে গেল জালাল মিয়ার বাড়িতে। তখন রহিমা সেই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে চলে গেল মিনা ভাবির ঘরে, আর সেখানে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। সেই ছোট্ট বাচ্চাটা মিনা ভাবির সামনে রেখে গোল বৃত্ত আঁকলো, আর রহিমা তান্ত্রিক বলতে লাগলো, এই শ্মশানের পিশাচ, কোথায় তুই? আয় দেখা কর, তোর জন্য একটা কচি বাচ্চা রেখেছি, নিয়ে যা। এটা বলার সাথে সাথে বাইরে মনে হলো পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। টিনের চালে ঠাস ঠাস আওয়াজ হতে শুরু করলো। আশেপাশে থাকা সবাই এই শব্দ শুনতে পারছিল, কিন্তু অদ্ভুত বিষয়, এত এত পাথর পড়ছে কিন্তু কোনো পাথর দেখা যাচ্ছে না, কিন্তু পাথর পড়ার শব্দ ঠিকই শোনা যাচ্ছে। হঠাৎ মিনা ভাবি বলতে লাগলো, কে তুই? তোর এত সাহস কি করে হয় আমাকে ডাকার? অনেক বড় ভুল করে ফেললি আমাকে এখানে ডেকে। এবার দে আমাকে, যে বাচ্চাটা দেখে ডেকে আনলি সেটা আমাকে দিয়ে দে। তখন রহিমা তান্ত্রিক কালিজিনের দেওয়া মানুষের হাড়টা বের করলো, আর হাড়টা পানিতে চুবিয়ে সেই পানি মিনা ভাবির গায়ে ছিটিয়ে দিল। আর পানি মিনা ভাবির গায়ে পড়তেই অনেক জোরে চিৎকার দিতে লাগলো সেই পিশাচ। তখন রহিমা তান্ত্রিক জালাল মিয়াকে ডাক দিল আর বলল বাচ্চাটা নিয়ে যেতে। এখন আর বাচ্চার দরকার নেই, কারণ আপাতত পিশাচ জিন মিনা ভাবির শরীরে বন্দী আছে। জালাল মিয়া তখন তার বোনের বাচ্চাকে নিয়ে এলো। এইদিকে পিশাচ জিন চিৎকার দিয়ে বলতে লাগলো, এটা আমার, আমার খাবার রেখে দে, ওরে নিয়ে যাবি না। তোদের কিন্তু কাউকেই বাঁচতে দেব না। তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, আরে আগে তুই নিজে বেঁচে থাকলে তো আমাদের মারবি। তখন সেই পিশাচ জিন বলতে লাগলো, তুই একটা মেয়ে হয়ে আমাকে মারবি? হাসি পাচ্ছে তোর কথা শুনে। তোর হাতে যেই হাড়টা আছে এটা শুধু আমাকে কষ্ট দিতে পারবে, কিন্তু মারতে পারবে না। তখন রহিমা বলতে লাগলো, আমি তোরে মারবো না, তোরে যে মারবে এখন আমি তাকে ডেকে আনছি। এটা বলে রহিমা তান্ত্রিক কালী বলে ডাক দিল আর বলতে লাগলো, কালী, এই পিশাচকে তুমি নিয়ে যাও আর এখান থেকে অনেক দূরে নিয়ে গিয়ে মেরে ফেলো। এই কথা বলার সাথে সাথে চারদিকে যেন অন্ধকার হয়ে গেল, শুরু হয়ে গেল প্রচুর বাতাস। রীতিমতো জালাল মিয়ার ঘরের মাটিগুলো থরথর করে কাঁপতে লাগলো। এইদিকে সেই পিশাচ জিন বলতে লাগলো, এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। এই কালী কি করে তার শক্তি ফিরে পেল? কালীর শক্তি তো নীল মাছের কাছে ছিল। তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, কালীর শক্তি আমি ফিরিয়ে দিয়েছি, এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। একটা আগুনের গোলা এসে মিনা ভাবির গায়ে পড়ল, আর সাথে সাথে আবার মিনা ভাবির শরীর থেকে বের হয়ে আকাশের দিকে চলে গেল। মিনা ভাবি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর মিনা ভাবির যখন জ্ঞান ফিরল তখন তিনি আবার আগের মতোই স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল। এই দৃশ্য দেখে জালাল মিয়া আবারও রহিমার পায়ে পড়ে গেল আর কান্না করতে লাগলো। তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি আবার আসব আর আপনাদের বাচ্চাকে দেখে যাব। এটা বলে রহিমা তান্ত্রিক সেখান থেকে চলে গেল। কিছুদিন পর জালাল মিয়া আর মিনা ভাবির ঘরে মেয়ে সন্তান জন্ম নেয়, আর সেই মেয়ের নাম রাখে রহিমা। প্রিয় লিসেনার, এই ছিল আজকের ঘটনা।
আশা করি আজকের ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা, সাতপাই রেল ক্রসিং। আবারও ফিরে আসব নতুন ঘটনা নিয়ে। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মোকসেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি অনেক বেশি ইউনিক আর অনেক বেশি ডার্ক একটা ঘটনা ছিল। মানে রহিমা তান্ত্রিকের এই ক্যারেক্টারটা কিন্তু বেশ অদ্ভুত অনেকটা, কেননা রহিমা তান্ত্রিক কিন্তু ওই রকম মানে বয়স্ক কোনো তান্ত্রিক না, এটা বলতে গেলে বাচ্চা একজন তান্ত্রিক। তো তার মাধ্যমে এইরকম ঘটনার সমাধান, যেটা দীর্ঘ 6 বছর যাবৎ তারা সমাধান করতে পারছিল না, যেটা রহিমা তান্ত্রিকের মাধ্যমে সমাধান হয়। সত্যি মোকসেদ ভাই অসাধারণ ছিল আজকের ঘটনাটি। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে মোকসেদ ভাইয়ের আজকের ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো অনস এগেইন মোকসেদ ভাই, ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের ঘটনাগুলো শুনছিলেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।